আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, কেমন হবে আগামী অর্থ বছরের বাজেট? চলুন বিস্তারিত জেনে নিই যুগান্তরের রিপোর্টের মাধ্যমে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই প্রতিবেদনটি 25শে মার্চ প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক, আগামী অর্থ বছরের 2025-26 জন্য জাতীয় বাজেট প্রণয়ন প্রাথমিক কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে জুনের প্রথম সপ্তাহে প্রস্তাবিত বাজেট অনুমোদনের জন্য উপস্থাপনা করা হবে। বর্তমানে যেহেতু জাতীয় সংসদ কার্যকর নেই, তাই আগামী অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের কাছে অনুমোদনের জন্য উপস্থাপনা করা হবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে সামরিক শাসনামলে এবং 2007 থেকে 8 ও 2008 থেকে 9 অর্থ বছর ছাড়া প্রতি বছর বাজেট জাতীয় সংসদের মাধ্যমে অনুমোদিত হয়েছে। চারিত্রিক বৈশিষ্ট্যের দিক থেকে আগামী অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট নানা কারণেই ভিন্নতর হবে। এতে কোনো সন্দেহ নেই, রাজনৈতিক সরকারের আমলে বাজেট প্রণয়ন ক্ষেত্রে কিছু অসুবিধা থাকে। সেখানে দলীয় নেতাদের তোষণ করার জন্য এমন কিছু প্রকল্প গ্রহণ করা হয় বাস্তবে যার কোনো গ্রহণযোগ্যতা থাকে না। আবার সামরিক শাসন আমলে মহল বিশেষকে খুশি করার জন্য বাজেটে নানা আয়োজন থাকে। কিন্তু এবারের সরকারের চরিত্র সম্পূর্ণ ভিন্ন। কাজেই অন্তর্বর্তীকালীন সরকার যদি আন্তরিক হয় এবং ব্যক্তি স্বার্থের চেয়ে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেয়, তাহলে একটি সুষম বাজেট প্রণয়ন করা সম্ভব হতে পারে। রাজনৈতিক সংস্কার এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠিত নিয়েও এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। কিভাবে সংস্কার কার্যক্রম সম্পন্ন করা হবে, ফলে এবার জাতীয় বাজেট নিয়ে তারা খুব একটা আলোচনার অংশ গ্রহণ করছে না। অথচ অন্য বছরে অর্থ বছরের তৃতীয় প্রান্তিক শুরু হলেই বাজেট আলোচনা আলোর মুখ দেখে। বিগত সরকারের নানা ধরনের দুর্নীতি ও অনিয়মের কারণে দেশের অর্থনীতিতে বিপর্যয়ের মুখে রয়েছে। এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে আগামী অর্থ বছরের জন্য বিশাল অঙ্কের বাজেট প্রণয়ন সম্ভব হবে না, বরং বাজেটকে যতটা সম্ভব যৌক্তিক ও বাস্তবসম্মত রূপ দেওয়ার চেষ্টা থাকবে। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে আগামী অর্থ বছরের জন্য প্রণীত বাজেটের আর্থিক আকার বাড়বে না, কারণ বাস্তবতার পরিপ্রেক্ষিতে বাজেটের আকার বাড়ানো হলে অর্থায়ন ক্ষেত্রে সমস্যা হতে পারে। উল্লেখ্য, বাজেট অর্থায়নের জন্য স্থানীয় সূত্র থেকে অর্থ সংগ্রহের উপর বেশি মাত্রায় নির্ভর করতে হয়। কিন্তু ন্যাশনাল বোর্ড অব রেভিনিউর এভিনিয়ার পারফরমেন্স খুব একটা সুবিধাজনক পর্যায়ে নেই। জুলাই ও আগস্টের গণ আন্দোলন এবং আন্দোলন পরবর্তী সামাজিক অস্থিরতার কারণে রাজস্ব আদায় বিঘ্নিত হয়। ফলে চলতি অর্থ বছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার কোনোই সম্ভাবনা নেই। এনবিআরের এক শ্রেণীর কর্মকর্তার ব্যাপক মাত্রায় দুর্নীতি এবং অভ্যন্তরীণ সুশাসনের অভাবে রাজস্ব আদায় যেভাবে বৃদ্ধি পাওয়ার কথা তা হচ্ছে না। বর্তমানে বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিও হচ্ছে 7.50%। অর্থাৎ জিডিপির আকার যদি হয় 100 টাকা, তাহলে ট্যাক্স আদায় হচ্ছে 60 টাকা 50 পয়সা। এটা দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন। শ্রীলঙ্কার ট্যাক্স জিডিপি রেশিও বাংলাদেশের চেয়ে সামান্য কম। শ্রীলঙ্কার ট্যাক্স জিডিপি রেশিও হচ্ছে 7.32%। আগামী বাজেটে বিভিন্ন ক্ষেত্রে আরোপিত ট্যাক্সের হার কমিয়ে ট্যাক্স নেটওয়ার্ক বাড়ানোর উদ্যোগ নিতে হবে। আর এনবিআরকে সুশাসনের আওতায় নিয়ে আসতে হবে। উচ্চমাত্রায় ট্যাক্স নির্ধারণ করলে অধিকাংশ ক্ষেত্রে ট্যাক্স ফাঁকি দেওয়ার প্রবণতা বাড়ে। অনেকেই আছেন যারা তুলনামূলক কম ট্যাক্স আরোপ করা হলে নিয়মিত ট্যাক্স প্রদান করবেন। যেসব ক্ষেত্রে ট্যাক্স হলিডে প্রদানের হয়েছে সেগুলোর আবশ্যকতা আছে কিনা তা ভালোভাবেই যাচাই বাছাইয়ে পূর্বক নতুন সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে। ট্যাক্স হলিডে প্রদান অথবা তুলনামূলকভাবে কম শুল্ক আরোপের উদ্দেশ্য হচ্ছে সেই পণ্যটি যাতে বেশি পরিমাণে উৎপাদিত হয় এবং ভোক্তা শ্রেণী তুলনামূলকভাবে কম মূল্যে পণ্যটি পেতে পারে। কিন্তু এই উদ্দেশ্যে যদি সাধিত না হয়, তাহলে সেক্ষেত্রে ট্যাক্স হলিডে বা তুলনামূলক কম ট্যাক্স আরোপের কোনো কারণ থাকতে পারে না। এদিকে অভ্যন্তরীণ সূত্র থেকে
অর্থ সংগ্রহে ব্যর্থতা, অন্যদিকে বিদেশি সংস্থার কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ আর্থিক সহায়তা না পাওয়ার কারণে আগামী অর্থবছরের জন্য বড় আকারে বাজেট প্রণয়ন করা হচ্ছে না। এ অবস্থায় বাজেটের আকার বাড়ানো হলে বিদেশি ঋণের মাধ্যমে অর্থ সংকলন করতে হবে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ঢালাওভাবে বিদেশি ঋণ গ্রহণের পক্ষপাতী নয়। এছাড়া বিদেশি ঋণ পাওয়ার ক্ষেত্রে কোনো নিশ্চয়তা নেই। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের IMF তথ্য মতে বৈশ্বিক ঋণের স্থিতির পরিমাণ দাঁড়িয়েছে 313 ট্রিলিয়ন মার্কিন ডলার। ইতিমধ্যে বাংলাদেশ গৃহীত বৈদেশিক ঋণের স্থিতি 10,000 কোটি ডলার অতিক্রম করে গেছে। সরকার এই অবস্থায় বৈদেশিক ঋণের স্থিতি আর বাড়াতে চাচ্ছে না, তাই আগামী অর্থবছরের বাজেটের আকার নিয়েও সরকারকে ভাবতে হবে। চলতি অর্থবছরে 2024 থেকে 25 মূল বাজেটের বরাদ্দ ছিল 7,97,000 কোটি টাকা, যা সংশোধন করে 7.5 লাখ কোটি টাকার সীমিত রাখা হচ্ছে। 2023 থেকে 24 অর্থবছরের মূল বাজেটের বরাদ্দ ছিল 7,61,785 কোটি টাকা, যা পরবর্তীকালে 7,14,418 কোটি টাকায় নামিয়ে আনা হয়েছিল। একটি সূত্র মতে আগামী অর্থবছরে 2025-26 বাজেটের আকার হতে পারে 8,48,000 কোটি টাকা। চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারিত আছে 6.8%, যা আগামী বাজেটে 5.5% নামিয়ে আনা হতে পারে। চলতি অর্থবছর বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ব্যয় বরাদ্দ আছে 2,65,000 কোটি টাকা। আগামী অর্থবছর এটা সামান্য বৃদ্ধি পেয়ে 2,70,000 কোটি টাকায় উন্নীত হতে পারে। বেতন ভাতা বাবদ বর্তমান বছরের বাজেট বরাদ্দ আছে 82,000 কোটি টাকা, যা আগামী বছর 90,000 কোটি টাকায় উন্নীত করা হতে পারে। বৈদেশিক ঋণের সুদ বাবদ চলতি অর্থবছর পরিশোধের লক্ষ্যমাত্রা নির্ধারিত আছে 1,13,000 কোটি টাকা। আগামী অর্থবছরের জন্য এ খাতে 1,20,000 কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে। মূল্যস্ফীতির হার চলতি অর্থবছরের জন্য 6.5% নির্ধারিত ছিল। আগামী অর্থবছরের জন্য এটা 7% নির্ধারণ করা হতে পারে। আগামী অর্থবছরের জন্য জাতীয় বাজেট প্রণয়নের ক্ষেত্রে বেশ কিছু জটিল চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। প্রথমেই বিবেচনা করতে হবে উচ্চ মূল্যস্ফীতির হার কিভাবে সহনীয় পর্যায়ে নামিয়ে আনা যায়। বিগত প্রায় 3 বছর ধরে মূল্যস্ফীতির হার 9.5%-র উপরে রয়েছে। সর্বশেষ পরিসংখ্যান মোতাবেক মূল্যস্ফীতির হার 9.32% নিচে নেমে এসেছে। তবে আগামী দিন মূল্যস্ফীতি কোন পর্যায়ে যাবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না কিছু। রাজনৈতিক সরকারের আমলে দলীয় বিবেচনায় অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করা হতো। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে রাজনৈতিক বিবেচনার পরিবর্তে বাস্তবতার নিরিখে প্রকল্প গ্রহণ করা হবে বলে আশা করা হচ্ছে। প্রতি বছর দেখা যায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় যেসব প্রকল্প গ্রহণ করা হয় তার বাস্তবায়ন বিলম্বিত হয় এবং ব্যয় বৃদ্ধি পায়। এই প্রবণতা রোধ করা দরকার। কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান যদি নির্দিষ্ট সময়ে প্রাক্কলিত ব্যয়ে প্রকল্প বাস্তবায়ন করতে ব্যর্থ হয় তাহলে তার দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকেই বহন করতে হবে। জনগণ কেন তার দায়ভার বহন করবে? প্রকল্প বিলম্বিত হওয়ায় এবং ব্যয় বৃদ্ধির বিষয়টি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আকারে আদায় করা যেতে পারে। বাজেট শেয়ার বাজার ও ব্যাংক খাত নিয়ে সুনির্দিষ্ট উদ্যোগ গ্রহণ করতে হবে। এ দুটি খাত বর্তমানে চরম বিপর্যয়ের মধ্যে রয়েছে। সাম্প্রতিক সময়ে প্রবাসী বাংলাদেশে প্রেরিত রেমিটেন্স আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির প্রবণতা প্রত্যক্ষ করা যাচ্ছে। এতদিন বাংলাদেশ মোট রেমিটেন্সের সবচেয়ে বেশি অংশ আসত মধ্যপ্রাচ্যের 6টি দেশ থেকে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আসত। সবশেষ খবর অনুযায়ী একক বৃহত্তম রেমিটেন্স প্রেরণকারী দেশ হিসাবে যুক্তরাষ্ট্র সবার শীর্ষে উঠে এসেছে। রেমিটেন্স প্রবাহ বাড়ানোর জন্য বর্তমানে যেভাবে নগদ আর্থিক প্রণোদনা দেওয়া হচ্ছে তার চেয়ে বেশি কার্যকর পদ্ধতি হতে পারে বৈদেশিক মুদ্রার বিনিময় হার সম্পূর্ণরূপে বাজার ভিত্তিক করা। এতে হুন্ডি ব্যবসায়ীদের তৎপরতা কমে আসবে, ফলে বৈধ পথে রেমিটেন্স প্রবাহ বাড়বে। বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ 20 বিলিয়ন ডলারের কাছাকাছি রয়েছে। বৈদেশিক মুদ্রার বিনিময় হার সম্পূর্ণ বাজার ভিত্তিক করা হলে রিজার্ভ স্ফীত হবে।
আগামী অর্থবছরে প্রস্তাবিত বাজেট শিক্ষা খাতের উপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রতি বছর বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়, কিন্তু সেখানে শুভঙ্করের ফাঁকি রয়েছে। শিক্ষা খাতের সঙ্গে আরও একটি খাতকে অন্তর্ভুক্ত করে ব্যয় বরাদ্দ দেখানো হয়েছে। আর শিক্ষা খাতে যে বাজেট বরাদ্দ দেওয়া হয় তার বড় একটি অংশই অবকাঠামোগত উন্নয়ন ব্যয়িত হয়। ফলে শিক্ষা গবেষণার খাতের জন্য অর্থ সংকুলান করা কঠিন হয়ে দাঁড়ায়। ইউনেস্কোর মতে একটি দেশের মোট জিডিপির অন্তত 6% শিক্ষা খাতে বরাদ্দ থাকা প্রয়োজন, কিন্তু আমাদের দেশে প্রতি বছর বাজেট শিক্ষা খাতে যে বরাদ্দ দেওয়া হয় তার পরিমাণ জিডিপির 2%-এর কম। বেশিরভাগ অর্থ অবকাঠামোগত খাতে ব্যবহৃত হওয়ার ফলে শিক্ষা গবেষণার অর্থ ব্যয় হয় খুবই সামান্য। বিশ্ববিদ্যালয়গুলো যাতে গবেষণা কাজে বেশি অর্থ বরাদ্দ করা হয় তার ব্যবস্থা করতে হবে। বিশেষায়িত অনেক বিশ্ববিদ্যালয় আছে যেখানে সাধারণ বিষয়েও পড়ানো হচ্ছে, এতে শিক্ষার মানের অবনতি ঘটছে। শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় সাধারণ বিষয়ে শিক্ষাদান বন্ধ করার নির্দেশনা দিয়েছে। দেশে বর্তমানে 55টি পাবলিক এবং 116টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে। এগুলোর পড়াশোনার মান নিয়েও আমাদের ভাবতে হবে। স্বাধীনতার পর থেকেই আমাদের শিক্ষার মানের অবনতি ঘটতে শুরু করে, এখন তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিগত সরকারের আমলে শিক্ষার মান উন্নয়ন চেয়ে শিক্ষিতের হার বেশি দেখানোর প্রবণতা লক্ষ্য করা গেছে। প্রয়োজনীয়তা যাচাই না করে ব্যক্তি মালিকানায় বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। অনেকের ধারণা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করার জন্য শিক্ষার মানের অবনতি ঘটানো হচ্ছে। বর্তমানে যারা উচ্চশিক্ষা অর্জন করেছে তারা কর্মক্ষেত্রে প্রবেশের ক্ষেত্রে প্রতিযোগিতায় টিকতে পারছে না। প্রাথমিক পর্যায় থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত মান নিশ্চিত করার উদ্যোগ নিতে হবে। একটি কমিশন গঠনের মাধ্যমে শিক্ষা খাতে বাস্তব অবস্থা ও সংকট চিহ্নিত করে তা নিরসনের উদ্যোগ নেওয়া যেতে পারে। শিক্ষা খাতে প্রতি বছর যে বাজেট বরাদ্দ এর কত অংশ গবেষণা খাতে ব্যয় করতে হবে এটা নির্দিষ্ট করে দেওয়া যেতে পারে। বর্তমানে যেসব প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে তাদের অধিকাংশেরই নিজস্ব শিক্ষক নেই। তারা পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের খণ্ডকালীন শিক্ষক হিসাবে নিয়োগ দিয়ে থাকেন। এতে প্রাইভেট ও পাবলিক উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছেন তাদের অনেকের মাঝেই শিক্ষা বিস্তারের চেয়ে ব্যবসায়িকভাবে লাভবান হওয়ার প্রবণতা কাজ করে থাকে। তারা বিশ্ববিদ্যালয় সাধারণ ব্যবসার মতো বিবেচনা করে থাকে। কেউ যাতে বিশ্ববিদ্যালয়কে সাধারণ আলু পটলের ব্যবসা মতো মনে করতে না পারেন সে বিষয়ে দৃষ্টি রাখতে হবে। আগামী অর্থবছরের বাজেট শিক্ষা খাতে বরাদ্দের পরিমাণ হয়তো একবারে জিডিপির 6% উন্নীত করা সম্ভব হবে না, তবে প্রতি বছরই উল্লেখযোগ্য পরিমাণ বাজেট বরাদ্দ বাড়িয়ে আমাদের আন্তর্জাতিক মাত্রায় পৌঁছাতে হবে। উল্লেখ্য, শিক্ষা হচ্ছে একটি জাতির সবচেয়ে মূল্যবান ভবিষ্যৎ বিনিয়োগ। শিক্ষা খাতের উপরে যথাযথ গুরুত্ব দিয়ে অধীত শিক্ষার মানোন্নয়নে ঘটানো না গেলে কোনোদিনই টেকসই উন্নয়ন অর্জন করা সম্ভব হবে না। অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী, সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ডক্টর আনোয়ার উল্লাহ চৌধুরী, তিনি এত সুন্দর একটি প্রতিবেদন উল্লেখ করেছেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সকল ভালো থাকবেন।